সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সোহেল স্যার সায়েন্স চেম্বার এবং ফিল্ড সায়েন্সের পক্ষ থেকে সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম। সবাই কি সব কিছু আমাদেরকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবা সবাই। সব কিছু ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আজকে একটু সমস্যা হচ্ছে এখানে, কিছু প্রয়োজনীয় উপাদান বা কিছু ইম্পর্টেন্ট জিনিস আসলে আমার কাছে না থাকায় আমি একটু সেট আপ দিতে দেরি হয়ে গেল। তোমরা সবাই একটু তোমাদের সবাইকে জানাই দাও, বন্ধু বান্ধব সবাইকে যারা আছো। ওয়ালাইকুম আসসালাম সাজিয়া, তারপরে যারা আছে অর্পি সাবা, থ্যাংক ইউ সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবা সবাই, ঠিক আছে। লাইফটা আসলে একটু যে আমি প্রয়োজনীয় কিছু জিনিস আমার কাছে না থাকাতে একটু সমস্যা হয়ে গেছে। তো ওটা সবাই জানাই দাও, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এখানে একটা কথা আমি বলে দিই, আমি একটু সাউন্ডটা ঠিক আছে একটু চেক করে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে একটা কথা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আসলে যে সেরা কলেজ ভর্তি এটা নিয়ে দুইটা পার্ট হতে পারে। যেমন একটা গ্রুপ তারা মনে করতে পারে যে আমরা তো আসলে চিটাগংয়ের বাইরে যাব না, বা আমরা তো যারা আউট অফ ঢাকা যারা আছো, নট চিটাগং, আউট অফ ঢাকা যারা আছো, যে বরিশাল, রাজশাহী, সিলেট, হ্যাঁ, বা যে কোনো জেলা অথবা সে বলতে পারো আমি আমার নিকটস্থ কোনো কলেজে ভর্তি হব, আমার তো সেরা কলেজের প্রয়োজন না, আমার তো নটরডেম, হলিক্রস, ভিকারুনিস এগুলোতে আমার যাওয়ার প্রয়োজন নেই। তাহলে আমি কেন এই ক্লাসটা করব? এই ক্লাসটা বেসিক্যালি যারা এসএসসি পরীক্ষা দিছ সবার জন্য প্রযোজ্য। বিকজ এইচএসসিতে তোমাকে কেউ যে 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 কোনো কিছু পড়াবে না, তুমি নিজের গরজে তোমাকে বুঝে আসতে হবে। কথা হচ্ছে এসএসসির বেসিক যদি 100% ক্লিয়ার না থাকে, এইচএসসিতে তুমি প্রতি পদে পদে আটকাবে। এইচএসসি যে প্রতি পদে পদে আটকাবে, এই আটকানো থেকে তোমাকে কি করতে পারবে না, কেউ বের করতে পারবে না। সো এইচএসসি যদি ভালো করতে চাও, এসএসসি বেসিকটা 100% লাগবে। যদিও তুমি নটরডেম, হলিক্রস বা ভিকারুনিসের জন্য প্রিপারেশন নাও নিতে চাও, ওখানে যদি নাও পড়ো, বাট তোমার এসএসসির বেসিকটা তোমাকে ক্লিয়ার করতে হবে। সো ওই হিসেবে তোমার অবশ্যই এই ক্লাসগুলো করা উচিত। আর যারা ওই কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাও তারা তো অবশ্যই ক্লাসগুলো করবা। সো ওয়ালাইকুম আসসালাম সবাইকে, যারা আছো আমি সবাইকে, আমরা তাহলে কথা না বাড়িয়ে আমরা কথা শুরু করে দিই, আমাদের পড়াগুলো শুরু করে দিই। যদি কোনো কিছু দেখতে অসুবিধা হয় আমাদেরকে একটু জানাবা সবাই। আজকে আমাদের প্রথম হচ্ছে বায়োলজি সেশন 1। এখানে আমরা বায়োলজির দ্বিতীয় অধ্যায়, বায়োলজি আমরা এখানে পড়াবো তোমাদের কাছে বায়োলজির দ্বিতীয় অধ্যায়। দেখো সবকিছু লেখাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে কিনা এবং আমাদের সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবা সবাই। বায়োলজির দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দেখো কোষ এবং কোষের গঠন, বা কোষ এবং টিস্যু, কোষ এবং কিরে টিস্যু। এখানে আমরা কোষ নিয়ে পড়বো। দেখো কোষ, কোষ নিয়ে সারা কলেজ গুলাতে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আসতে পারে, সেটা হচ্ছে কোষের আবিষ্কারক। কোষ নিয়ে বলার আগে আমি একটু তোমাদেরকে একটা অন্য কথা বলি, যদিও কথাটা একটু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তারপরে বলি। একটু মনে রাখতে হবে, একটা স্বাভাবিক যে কোনো কোষের মধ্যে, অবশ্যই আমি তোমাকে কিন্তু এখানে বিস্তারিত পড়াচ্ছি না, ইম্পর্টেন্ট কিছু টপিক আমরা আলোচনা করবো যেখান থেকে প্রশ্ন আসে এবং হলো বেসিক্যাল। যে কোনো কোষে অবশ্যই কি থাকে, নিউক্লিয়াস থাকে। অবশ্যই কি থাকে, নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে কোষের একটা ইউনিক বৈশিষ্ট্য। যার মধ্যে নিউক্লিয়াস থাকে তার মধ্যে অবশ্যই সাইটোপ্লাজম থাকে, তার মধ্যে অবশ্যই কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে। আচ্ছা, যার মধ্যে সাইটোপ্লাজম থাকে তার মধ্যে অবশ্যই প্রোটোপ্লাজম থাকে। যার মধ্যে প্রোটোপ্লাজম থাকে সেই কোষটা হবে জীবিত, সেই কোষটা কি হবে, জীবিত হবে। এটা হচ্ছে কমন বেসিক। যে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে তার মধ্যে অবশ্যই সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজম থাকলে প্রোটোপ্লাজম থাকবে, প্রোটোপ্লাজম থাকলে সে কি হবে, জীবিত হবে। যদি কোনো কোষে নিউক্লিয়াস না থাকে তাহলে তার মধ্যে সাইটোপ্লাজম নেই, সাইটোপ্লাজম নেই মানে প্রোটোপ্লাজম নেই। যদি প্রোটোপ্লাজম নেই সেটি হচ্ছে একটি কি কোষ, মৃত কোষ। কোষের কোষের মধ্যে দুটো জিনিস বেশি আছে, একটা হচ্ছে কোষের আবিষ্কারক। কোষের আবিষ্কারক বলতে আমরা বুঝি থাকি বিজ্ঞানী রবার্ট হুকের কথা, বিজ্ঞানী রবার্ট হুক। তাহলে কোষের আবিষ্কারককে জিজ্ঞেস করলে বলতে হবে রবার্ট হুক। অ্যাকচুয়ালি রবার্ট হুক যে কোষটা দেখতে পাইছিলেন, ওটা ছিল কোনো কোষ ছিল না, বেসিক্যালি এটা ছিল একটা কোষ প্রাচীর। রবার্ট হুক যে কোষটা দেখতে পাইছিলেন, বেসিক্যালি উনি কোনো কোষকে দেখতে পাননি, উনি একটা দেখতে পাচ্ছিলেন একটা কি, কোষকে, একটা কোষের প্রাচীরকে। তাহলে রবার্ট হুক আসলে কোষ প্রাচীরের আবিষ্কারক, তারা ওভাবে চিন্তা করতে গেলে কোষেরও আবিষ্কারক। কিন্তু রবার্ট হুক যে কোষটা দেখছিলেন সেই কোষের মধ্যে নিউক্লিয়াস ছিল না, সাইটোপ্লাজম ছিল না, প্রোটোপ্লাজম ছিল না, অর্থাৎ এটি একটি মৃত কোষ। সেটি কি ছিল, মৃত কোষ ছিল। তারপরেও প্রথম কোষটা তিনি চোখের কোনো একটা স্ট্রাকচার তার চোখে পড়ছে, তাই এটাকে আমরা কোষের আবিষ্কার রূপে চিহ্নিত করি। তাহলে এখন কথাটা আবারও বলি, কোষের আবিষ্কার জিজ্ঞেস করলে কি বলবো, রবার্ট হুক 1665 সালে। 1665 সালে। কিন্তু রবার্ট হুকের ওই কোষের মধ্যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম কিছুই ছিল না। এখন যদি বলে জীবিত কোষের আবিষ্কারক,
জীবিত কোষের আবিষ্কারক। জীবিত কোষের আবিষ্কারক জিজ্ঞেস করলে তখন বলতে হবে অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন, আমি বাংলা লিখে ফেলি এটা আগেরটার মতো, এটা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন লিউয়েনহুক। তাহলে দেখো এটা জাস্ট একটা নলেজটা জেনে রাখো। যদি বলে কোষের আবিষ্কারককে তখন বলতে হবে রবার্ট হুক, কিন্তু যদি বলে জীবিত কোষের আবিষ্কারককে সেটা হবে অ্যান্টনি ভন লিউয়েনহুক। আচ্ছা, ওকে ফাইন। এবার আমরা কোষ থেকে আমরা একটু অন্যদিকে যাই। এখন দেখো কোষের সর্ববাহির আবরণের নাম কি? কোষ প্রাচীর। কোষের সর্ববাহির আবরণের নাম কি? কোষের সর্ববহিস্থ আবরণের নাম হচ্ছে কোষ প্রাচীর। আমরা একটা একটা করে যাবো এখানে। আচ্ছা, কোষ নিয়ে আমরা আরেকটু কথা বলি। কোষ কয় ধরনের এগুলো তোমরা জানো যদিও, তারপর আমরা একটু বলি কোষ কয় ধরনের। তোমরা জানো কোষ বেসিক্যালি দুই ধরনের। কোষ বেসিক্যালি কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ইউক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক, আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক। একটা ইউক্যারিওটিক, একটা হচ্ছে কি প্রোক্যারিওটিক। দেখো তোমরা এগুলো জানো, আমি অত বেশি ডিটেলসে বলবো না। ইউ মানে হচ্ছে স্বাভাবিক। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে স্বাভাবিক বা উন্নত। ইউ মানে হচ্ছে স্বাভাবিক বা উন্নত। প্রো মানে হচ্ছে আদি বা অপরিণত বা অসম্পূর্ণ। এখানে আমরা অসম্পূর্ণ কথাটাকে নিতে পারি। তাহলে ইউ মানে হচ্ছে স্বাভাবিক বা উন্নত বা প্রকৃত, প্রো মানে হচ্ছে আদি, অপরিণত বা অসম্পূর্ণ। আর ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিওটিক মানে কি? ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস। অনেক সময় ভাইভাতে, নটরডেমে বা হলি ক্রসে ভাইভাতে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে কোষ কয় ধরনের, এক্সপ্লেন করো। যখন এই প্রশ্ন পায় স্টুডেন্টরা খুবই খুশি যে হ্যাঁ স্যার, কোষ তো দুই ধরনের, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। কত হচ্ছে এই যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক, আমি একটু আমার কমেন্টগুলো চেক করে আসি সব ঠিক আছে কিনা দেখে একটু। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। হ্যাঁ, মারিয়া জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। ইশতিয়াক হাসান, আকাশ অনেক তারা। সাউন্ড নাই কেন? সাউন্ড নাই কি বলো? সাউন্ড ঠিক আছে তো? সাউন্ডটা ঠিক আছে? ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই কমেন্ট, তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং সবাইকে জানাই দাও। যারা সারা কলেজের জন্য প্রস্তুতি নেবে তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, যারা প্রস্তুতি নেবে না তাদের জন্য বেশি করে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে ফাইন। ক্যামেরা সেটআপ সাদমান আবির, ক্যামেরা সেটআপ একটু উপরে আসলে ওই যে বললাম আমার কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি নাই, যার কারণে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি এখানে একটা কথা বলি যে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক নিয়ে আমি একটু বললাম। যখনই এটা জিজ্ঞেস করে স্টুডেন্টরা খুবই খুশি যে এটা তো পারবো। আসলে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকে যখন পার্থক্য জিজ্ঞেস করে স্পেসিফিক তিনটা কথা বলতে হবে। স্পেসিফিক কয়টা কথা? তিনটা কথা। তুমি ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকের মধ্যে 1000টা পার্থক্য বলতে পারবা, কিন্তু স্টুডেন্ট টিচাররা তিনটা কথা শুনতে চায়। সেই তিনটা কথা কি? প্রথমেই বলতে হবে অবশ্যই রাইবোজোমের কথা। আমি সেই তিনটা পয়েন্ট আলোচনা করবো। একটা হচ্ছে রাইবোজোম। কোন তিনটা পয়েন্ট আমরা আলোচনা করবো? এক নম্বর পয়েন্ট হচ্ছে রাইবোজোম। তার রাইবোজোমটা কেমন? তারপরে একটা বলতে হবে তার ক্রোমোজোম বা ডিএনএ। তার ক্রোমোজোম বা ডিএনএ স্ট্রাকচারটা কেমন? একটা হচ্ছে নিউক্লিয়াসের কথা বলতে পারো, ঠিক আছে? নিউক্লিয়াসের কথাটা আমরা বলতে পারি। যখনই আসবে কোষের ইউক্যারিওট এবং প্রোক্যারিওটের পার্থক্য কি, আমি এই তিনটা পয়েন্ট বেশি করে আলোচনা করব। প্রথমে তোমরা জানো ইউক্যারিওটিকের রাইবোজোম হচ্ছে 80S আর প্রোক্যারিওটিকের রাইবোজোম হচ্ছে 70S। ডিএনএ বলতে ইউক্যারিওটিকের ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক পেঁচানো। দ্বিসূত্রক এবং পেঁচানো। কিন্তু এটাও দ্বিসূত্রক, কিন্তু এটা কিন্তু পেঁচানো, এটা কিন্তু বৃত্তাকার। এটা কেমন? এটা হচ্ছে বৃত্তাকার। এখানে একটা কথা বলতে হবে, স্ববিভাজনক্ষম, অর্থাৎ নিজে নিজে রেপ্লিকেশন হতে পারে, নিজে নিজে অনুলিপিত হতে পারে। আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। এখানে নিউক্লিয়াসটা স্পষ্ট, নিউক্লিয়াস কি সুস্পষ্ট বা স্পষ্ট, আর এখানে নিউক্লিয়াস অস্পষ্ট অথবা অ্যাবসেন্ট, অস্পষ্ট অথবা নেই। তাহলে আমি এই পয়েন্টগুলো আগে বলার পরে তারপরে যদি বাকি কোনো পয়েন্ট আমার মাথায় আসে তখনই আমরা বলবো। তাহলে ইউক্যারিওট এবং প্রোক্যারিওটের মধ্যে আমাকে অবশ্যই এই তিনটা পয়েন্ট আমাকে কি করতে হবে? টাচ করতে হবে। আদারওয়াইজ তাহলে দেখো একটা স্টুডেন্ট অন্য তিনটা পয়েন্ট আলোচনা করছে, তুমি এই তিনটা পয়েন্ট আলোচনা করছো, তোমাদের দুজনের আনসারের সঠিক, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার হিসেবে যে এই তিনটা পয়েন্ট আনসার করবে তাকে কি করা হবে? বাছাই করা হবে। ওকে ফাইন। তাহলে দেখো ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকের এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। ওকে ফাইন। কত হচ্ছে, এবার আসি
কোষের মধ্যে সর্ববাহিরের আবরণ নাম কি বলছিলাম আমরা? কোষ প্রাচীর। কোষ প্রাচীর। একটা কথা বলো তো, আমরা জানি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। আমরা সবাই জানি, আমরা দেখে নিচ্ছি সবাই আছে কিনা। সবাই অবশ্যই ক্লাসগুলো করবা, ক্লাস কেমন লাগছে আমাদেরকে জানাবা, কোনো ইনফরমেশন বাদ যাচ্ছে কিনা তাও জানাবা আমাদেরকে। থ্যাংক ইউ, লেট হয়ে গেল, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ যারা যারা আছো, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। ওকে ফাইন, এবার আসি কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ইংলিশটা অনেকে ভুল করে, একটা হচ্ছে সেল ওয়াল, একটা হচ্ছে সেল মেমব্রেন। সেল ওয়াল মানে কি রে? প্রাচীর, দেওয়াল। দেওয়াল মানে হচ্ছে ওয়াল বা প্রাচীর। আর সেল মেমব্রেন হচ্ছে কোষ ঝিল্লি। অনেকে এই দুইটার মধ্যে কনফিউজ করে ফেলে। প্রথম কথা হচ্ছে কোষ প্রাচীর। আমরা জানি কোষ প্রাচীর কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। কোথায় থাকে না? প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে, এটা সবাই জানে, কিন্তু উদ্ভিদ কোষের মধ্যেও কিন্তু কয়েক জায়গায় কোষ প্রাচীর নেই। সেই জায়গাগুলো কি আমাকে আগে দেখতে হবে। কোষ প্রাচীর কোথায় নেই, অ্যাবসেন্ট কোথায়? কোষ প্রাচীর অ্যাবসেন্ট হচ্ছে কোথায়? প্রথম হচ্ছে প্রাণী কোষ। প্রথমে কি? প্রাণী কোষ। এবার উদ্ভিদ কোষের মধ্যে কয়েক জায়গায় কোষ প্রাচীর আছে, হচ্ছে কি? একটা হচ্ছে পরাগরেণু, একটা হচ্ছে কি? পরাগরেণু। আরেকটা আছে জনন কোষ, উদ্ভিদের জনন কোষ। এখানে কিন্তু কোষ প্রাচীর নেই। তাহলে কোষ প্রাচীর কোথায় আছে সবাই জানে, উদ্ভিদ কোষে আছে। কোথায় নেই তাও সবাই জানে, প্রাণী কোষে। কিন্তু উদ্ভিদ কোষের মধ্যেও পরাগরেণু এবং জনন কোষের মধ্যে কিন্তু কোষ প্রাচীর নেই, এই কথাটা অনেকেই জানে না। কোষ প্রাচীর নিয়ে আরেকটা প্রশ্ন আসবে, কোষ প্রাচীরের মধ্যে কয়টি স্তর আছে? দেখো, কোষ প্রাচীরের মধ্যে কয়টি স্তর, আমি শুধু যে যেগুলা লাগবে সেগুলাই বলতেছি। কোষ প্রাচীরের মধ্যে তিনটি স্তর। কয়টি স্তর? তিনটি স্তর। তিনটি স্তরের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে মধ্যপর্দা, প্রথম হচ্ছে মধ্যপর্দা, একদম প্রথম হচ্ছে মধ্যপর্দা। তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর আমি সংক্ষেপে লিখছি, প্রাথমিক প্রাচীর। তারপর হচ্ছে সেকেন্ডারি বা গৌণ প্রাচীর, সেকেন্ডারি বা গৌণ প্রাচীর। প্রাথমিক প্রাচীর, একটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ প্রাচীর। একটা জিনিস জেনে রাখবা, সেকেন্ডারি প্রাচীর এটা আবার 3 স্তরে বিভক্ত, এটি আবার 3 স্তরে বিভক্ত। তাহলে দেখো, কোষ প্রাচীরের মধ্যে 3টে স্তর, মধ্যপর্দা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর, তারপর হচ্ছে সেকেন্ডারি বা গৌণ প্রাচীর। সেকেন্ডারি বা গৌণ প্রাচীর আবার ইটসেলফ এটা আবার 3 স্তরে কি বিভক্ত। কোষ প্রাচীরের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, কোষ প্রাচীরের মূল উপাদান, কোষ প্রাচীরের মূল উপাদান কোনটি? এমসিকিউ দিতে পারে, এমসিকিউ দিতে পারে। সেরা কলেজগুলোতে বা বড় এরকম যেগুলোতে পরীক্ষা হয়, এগুলোতে কিভাবে প্রশ্ন হয়? প্রশ্ন হতে পারে এমসিকিউ টাইপ, প্রশ্ন হতে পারে মেডিকেল টাইপ, প্রশ্ন হতে পারে তোমার শূন্যস্থান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। একটা অংশ দিয়ে দিবে, তারপরে বলছে এটা পূরণ করো, অথবা একটা মাঝখানে একটা পার্ট বাদ দিয়ে বলবে এটা পূরণ করো। তাহলে কোষ প্রাচীরের মূল উপাদান কি? কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। কোষ প্রাচীরের মূল উপাদান সেলুলোজ। একটা কথা জেনে রাখতে পারো, না জানলে সমস্যা নাই, এটা তোমাদের লেভেলে আসবে না, তারপর জেনে রাখতে পারো সেলুলোজ। কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ ছাড়া আরো অনেকগুলো উপাদান আছে, এর মধ্যে বেসিক উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজের পার্সেন্ট হচ্ছে 40%, জেনে রাখতে পারো 40% হচ্ছে সেলুলোজ। কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে কি? সেলুলোজ। কোষ প্রাচীরের সময় তোমরা জানো, পাশাপাশি কোষের কোষ প্রাচীর, পাশাপাশি কোষের কোষ প্রাচীর একটা আন্তঃকোষীয় পথ তৈরি করে। দেখো, আন্তঃকোষীয় পথ, এই যে আন্তঃকোষীয় যে পথটা তৈরি করে এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা হচ্ছে একটা পাশাপাশি কোষের কোষ প্রাচীরের কূপ পরস্পরের সাথে যুক্ত হয়ে যে আন্তঃকোষীয় পথ তৈরি করে তাকেই প্লাজমোডেসমাটা বলে। তাহলে কোষ প্রাচীর নিয়ে কয়েকটা কথা বললাম। কোথায় কোষ প্রাচীর নেই? প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, উদ্ভিদের মধ্যে পরাগরেণুতে নেই, উদ্ভিদের মধ্যে জনন কোষে নেই। তারপর হচ্ছে কয়টি স্তর? 3টে স্তর। এর মধ্যে সেকেন্ডারি প্রাচীর আবারও 3 স্তরে বিভক্ত। মূল উপাদান হচ্ছে সেলুলোজ এবং এখানে কি থাকে? প্লাজমোডেসমাটা। এবং এটি অবশ্যই একটি মৃত উপাদান, অবশ্যই একটি মৃত উপাদান। মৃত উপাদান কথাটা আসলেই মৃত, মৃত কি বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে জীবিত মানে কি। মৃত কি আর জীবিত কি, এই কথাটা বুঝতে হলে তোমাকে আগে, মৃত কি বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে জীবিত কি। আমি যখন তোমার স্টুডেন্ট জিজ্ঞেস করবে, টিচার জিজ্ঞেস করবে যে মনে করো ভর্তি পরীক্ষায় ভাইবাতে তুমি গেছো, তোমাকে বলবে যে আচ্ছা বলো তো কোষের, উদ্ভিদ কোষের কোন অংশটা মৃত। তখন স্টুডেন্টরা খুশি, প্রশ্ন কমন চলে আসছে যে হ্যাঁ স্যার, কোষ প্রাচীর হচ্ছে কি মৃত। তখনই স্যার পাল্টা প্রশ্ন করবে, কেন তুমি এটাকে মৃত বলছো, বা কেন তুমি ওটাকে জীবিত বলছো? হোয়াট ডু মিন বাই মৃত, হোয়াট ডু মিন বাই জীবিত, এটা মানে কি আসলে? দেখি বলো তো কেউ, যদি কেউ বলতে পারো আমি একটু চেক করে নিই। থ্যাংক ইউ সবাইকে। ওকে ফাইন, দেখি কেউ বলতে পারে কিনা, কেউ মৃত এবং জীবিত মানে কি, হোয়াট ডু মিন, মৃত এবং জীবিত মানে কি, কেউ কি বলতে পারবা? আচ্ছা আমি বলে দিচ্ছি, মৃত আর জীবিতের পার্থক্যটা আমি বলে দিচ্ছি। দেখো একটা জিনিস, মৃত এবং জীবিত কখন বলবো?
যেখানে যেখানে বিপাকীয় বিক্রিয়া চলবে, যেখানে বিপাকীয় বিক্রিয়া চলবে, বিপাকীয় বিক্রিয়া চলে। বিপাকীয় বিক্রিয়া মানে কি? বিপাকীয় বিক্রিয়া মানে কি? যেখানে শক্তির পরিবর্তন ঘটে, যেখানে শক্তির পরিবর্তন ঘটে, শক্তির কি ঘটে? পরিবর্তন ঘটে। তাহলে যেখানে বিপাকীয় বিক্রিয়া ঘটে, যেখানে শক্তি উৎপন্ন হয় অথবা শক্তি শোষিত হয়, সেখানে এটাকে বলবো আমি জীবিত অংশ। আর যেখানে কোনো বিপাকীয় বিক্রিয়া হয় না, এটা হচ্ছে কি? একটা মৃত অংশ। এটা কি অংশ? মৃত অংশ। যদিও জীবিত কোষ এবং মৃত কোষ বললে ব্যাপারটা আরো কিছু স্পেসিফিক করা যায়। যখন বলবো জীবিত কোষ, তখন বলবো যে কোষটার বিভাজন হয়, যে কোষে কি হয়? যে কোষের বিভাজন হয়। তাহলে যে কোষের বিভাজন হয় সেটি কি হচ্ছে কি কোষ? জীবিত কোষ। আর যে কোষটি বিভাজিত হয় না সেটিকে কি বলবো? মৃত কোষ। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে জীবিত কোষ এবং মৃত কোষ মানে কি, আমি বলবো যে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে, তার মধ্যে সাইটোপ্লাজম থাকবে, তার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে। যেহেতু প্রোটোপ্লাজম থাকবে, তার মধ্যে বিপাকীয় বিক্রিয়া হবে এবং তার কোষটা বিভাজিত হবে, তারা জীবিত কোষ। যার মধ্যে নিউক্লিয়াস নেই, সাইটোপ্লাজম নেই, প্রোটোপ্লাজম নেই, বিপাকীয় বিক্রিয়া হয় না, শক্তির পরিবর্তন হয় না, কোষ বিভাজিত হয় না, তারা হচ্ছে মৃত কোষ। তারা কি কোষ? মৃত কোষ। কোষ বললে আমি এই এতগুলা কথা বলে ফেলবো। যদি বলে মৃত অংশ কোনটি, অংশ বললে তখন আমি এখানে কোষ বিভাজন লিখবো না, তখন শুধু বলবো এখানে বিপাকীয় বিক্রিয়া হয়। তাহলে কোষ প্রাচীরের মধ্যে কোনো বিপাকীয় বিক্রিয়া চলে না, শক্তির কোনো পরিবর্তন হয় না, তাই এটি একটি মৃত কোষ। তাহলে তোমাকে এবার আমি প্রশ্ন করি, তাহলে এবার এটা হচ্ছে তোমার বেসিক। সবাই বলে কি, আমি একটা জনপ্রিয় একটা মিথ্যা কথা সবাই বলে, সেটা হচ্ছে কি? বায়োলজি মুখস্থ। বায়োলজি মুখস্থ কাদের জন্য? যারা কোষ প্রাচীর মৃত এটা বুঝে, এটা সে মনে রেখে দিবে, হ্যাঁ কোষ প্রাচীর মৃত। কিন্তু কেন মৃত, কেন তুমি এটাকে মৃত বলছো, এটা এক্সপ্লেন না করলে বায়োলজি তোমার কাছে মুখস্থ হবে। তাহলে আজকে বলো কোষ প্রাচীরকে কেন মৃত বলা হচ্ছে? কারণ কোষ প্রাচীরের মধ্যে কোনো বিপাকীয় বিক্রিয়া হয় না, এখানে কোনো শক্তির পরিবর্তন হয় না, তাই সে মৃত কোষ। স্যার এটা একটি মৃত অংশ। তাহলে এটা কাজ কি? এটা জাস্ট একটা ব্যারিয়ার, এটা কোষের প্রাচীর, একটা এটা কোষকে প্রোটেকশন দান করে, বাইরের উপাদান আদান প্রদান করে। তাহলে কোষ প্রাচীর রিলেটেড এই কথাগুলো আমরা পড়বো এখানে। ওকে ফাইন। কোষ প্রাচীরের পরে কোষ ঝিল্লি। দেখো কোষ প্রাচীরের পরে হচ্ছে কোষ ঝিল্লি, কোষ প্রাচীরের পরে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির ইংলিশ হচ্ছে সেল মেমব্রেইন। কোষ ঝিল্লির ইংলিশ হচ্ছে কি? সেল মেমব্রেইন। সেল মেমব্রেইনের অনেকগুলো নাম আছে, সেল মেমব্রেইনে কিন্তু আবার অনেকগুলো কি আছে? নাম আছে। সেল মেমব্রেইন একটা অনেক নামের মধ্যে একটা হচ্ছে বায়োমেমব্রেইন। সেল মেমব্রেইন একটা নাম হচ্ছে কি? বায়োমেমব্রেইন, বায়োমেমব্রেইন বা সাইটোমেমব্রেইন, বায়োমেমব্রেইন বা সাইটোমেমব্রেইন, সাইটোমেমব্রেইন। তাহলে কোষ ঝিল্লির অনেকগুলো নামের মধ্যে আমি একটু দেখি সব ঠিক আছে কিনা। থ্যাংক ইউ স্যার। রাজাতন্ত্রের বিশ্ব, হলি ক্রস, আবরার, থ্যাংক ইউ। ইস্তেকা হাসান, সে বলছে আমি এগুলো ডোন্ট কেয়ার, থ্যাংক ইউ। না, একজন বলছে রাজাতন্ত্রের বিশ্বকোষ, জিআইডি থেকে বলছে কোষ প্রাচীরে নিউক্লিয়াস নাই, তাই না? না, এই আনসারটা হবে না। কোষ প্রাচীরে কেন নিউক্লিয়াস থাকবে? নিউক্লিয়াস থাকে কোষের, কোষ প্রাচীর তো একটা কোষের একটা অংশ। থ্যাংক ইউ সবাইকে। দেখো কোষ ঝিল্লি হচ্ছে সেল মেমব্রেন, বায়োমেমব্রেন বা সাইটোমেমব্রেন। কোষ ঝিল্লি কিন্তু একটা জীবিত অংশ। কেন জীবিত অংশ? এর মধ্যে বিপাকীয় বিক্রিয়া চলে। এর মধ্যে কি চলে? তাহলে এবার বলো কোষ ঝিল্লি হচ্ছে জীবিত অংশ। কেন জীবিত অংশ বলতেছে? এখানে কি আছে? এখানে বিপাকীয় বিক্রিয়া চলে, এখানে শক্তির পরিবর্তন হয়। আচ্ছা, কোষ ঝিল্লির মধ্যে আমি কি কি পড়বো? কোষ ঝিল্লির মধ্যে আমি পড়বো, দেখো কোষ ঝিল্লি হচ্ছে কয় স্তরী? দ্বিস্তরী। কোষ ঝিল্লি হচ্ছে দ্বিস্তরী। দ্বিস্তরী যেটা আছে এটা হচ্ছে লিপোপ্রোটিন নির্মিত। দেখো লিপোপ্রোটিন নির্মিত, লিপোপ্রোটিন নির্মিত, লিপোপ্রোটিন নির্মিত। লিপোপ্রোটিন মানে কি? লিপো এবং প্রোটিন। লিপো মানে হচ্ছে লিপিড, লিপো মানে কি? লিপিড। আর প্রোটিন মানে হচ্ছে আমিষ। প্রোটিন মানে কি রে? আমিষ। তাহলে লিপিড অর্থাৎ তেল বা চর্বি আর আমিষ দ্বারা গঠিত লিপোপ্রোটিন নির্মিত। এবং এটি হচ্ছে অর্ধবেদ্য পর্দা। এটি কি পর্দা? অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দা কি? এটা অনেকেই জানে, আবার কয়েকজন হয়তো নাও জানতে পারে। জৈব পর্দা, বায়োলজিক্যাল মেমব্রেইন। টোটাল বায়োলজিক্যাল মেমব্রেইন হচ্ছে 3 ধরনের। তোমরা জানো বায়োলজিক্যাল মেমব্রেইন হচ্ছে 3 ধরনের: ভেদ্য, অভেদ্য, অর্ধভেদ্য। যে পর্দার মধ্যে দিয়ে দ্রাবক, দ্রব, এইভাবে বলতে হবে। স্টুডেন্টরা কি বলে জানো? স্টুডেন্টরা কি বলে যারা একটু দুর্বল? বুঝছে, যারা ভেদ করতে পারে ভেদ্য, যারা ভেদ করতে পারে না অভেদ্য, আর যারা অর্ধেক অর্ধেক ঢুকে তাদের বলতে অর্ধভেদ্য। কেমন কথা দেখো, বলছে যেটা ভেদ করতে পারে ভেদ্য, ভেদ করতে না পারলে অর্ধভেদ্য, যেটা অর্ধেক ভেদ করে যাবে অর্ধভেদ্য। এটা কোনো কথা? স্টুডেন্ট আনসার দেয় স্যার যেটা অর্ধেক ভেদ করে। এটা হবে যেখানে স্পেসিফিক টার্মস গুলো ইউজ করতে হবে তোমাকে। বললাম না সবাই সবকিছু আনসার করতে পারবে, বাট সবাই টিকবে না। কেন টিকবে না? স্পেসিফিক
ইউ হ্যাভ টু বি স্পেসিফিক। যেমন ভেদ্য বলতে যেখানে দ্রাবক দ্রাবক ও দ্রব উভয়ে ভেদ করতে পারে তারা হচ্ছে ভেদ্য। আর হচ্ছে দ্রাবক দ্রব কেউ ভেদ করতে পারে না, তারা অভেদ্য। অর্ধভেদ্য বলতে যেখানে শুধুমাত্র দ্রাবক যেতে পারে, দ্রব যেতে পারে না, তারা হচ্ছে অর্ধভেদ্য। তাহলে ভেদ্য মানে হচ্ছে দ্রাবক দ্রব উভয়ে যেতে পারে, অভেদ্য মানে হচ্ছে কেউ যেতে পারে না, আর অর্ধভেদ্য মানে হচ্ছে শুধুমাত্র দ্রাবক যেতে পারে, দ্রব যেতে পারে না, তাকে আমরা কি বলবো? এটাকে বলবো অর্ধভেদ্য। ওকে ফাইন। তাহলে দেখো কোষঝিল্লি নিয়ে এগুলো পড়বো। কোষঝিল্লির মধ্যে একটা জিনিস পড়তে পারে, এই যে লিপিড, যেটা লিপোপ্রোটিন, যেটা বললাম লিপোপ্রোটিন থেকে একটা কথা আসতে পারে, এটাকে লিপোপ্রোটিনের মধ্যে একটা অংশ আসতে পারে, সেটা হচ্ছে এটাকে হচ্ছে ফসফোলিপিড, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। এই যে ফসফোলিপিড, ফসফেট যুক্ত লিপিড, ফসফেট যুক্ত লিপিড, ফসফোলিপিড। বাই মানে হচ্ছে দুই, লেয়ার মানে হচ্ছে স্তর, লেয়ার মানে কি? স্তর। তাহলে এখানে লিপিড আছে, প্রোটিন আছে। লিপিডের স্তর হচ্ছে দুইটি। লিপিডের স্তর কয়টি? দুইটি। আবার বলে দিচ্ছি, লিপিডের স্তর কয়টি? দুইটি। আচ্ছা, তোমাকে প্রশ্ন করতে পারে, আচ্ছা এখানে কি লিপোপ্রোটিন ছাড়া কি অন্য কিছু নাই? আরো কিছু আছে। এটা হচ্ছে এক্সট্রা নলেজ। লিপোপ্রোটিন নির্মিত, তবে এখানে কার্বোহাইড্রেট, শর্করা, শর্করা এবং কিছু কোলেস্টেরল আছে। শর্করা এবং কি আছে? কোলেস্টেরল আছে। তবে বেসিক্যালি বেশি থাকে কোনটি? বেশি থাকে লিপিড এবং প্রোটিন। তাহলে যদিও আমরা লিখছি এখানে লিপোপ্রোটিন নির্মিত, লিপিড এবং প্রোটিনের পরিমাণটা বেশি, তবে এখানে শর্করাও থাকবে, কোলেস্টেরলও থাকবে, দুইটাই থাকবে, তারপরে এদের পরিমাণটা বেশি থাকে। লিপিড যেটা বললাম, লিপিড হচ্ছে কি বললাম? ফসফোলিপিড বাইলেয়ার, অর্থাৎ লিপিডের স্তর হচ্ছে দুইটি। লিপিডের স্তর কয়টি? দুইটি। আরো একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখতে পারো, যদিও প্রয়োজন নেই, তারপরে বললাম। টোটাল কোষঝিল্লিতে লিপিডের পার্সেন্ট হচ্ছে 75%। টোটাল কোষঝিল্লিতে লিপিডের পার্সেন্ট হচ্ছে কত? 75% হচ্ছে লিপিডের পরে। ওকে ফাইন, থ্যাংক ইউ সবাইকে। বাহ, নোমান তো অনেক কিছু বলে ফেলতেছে ইন্টার থেকে। হ্যাঁ, আমরা এইচএসসি শুরু করে দিব। আমরা এইচএসসি আগামী 2-3 দিনের মধ্যে এইচএসসি শুরু করে দেব, অনলাইন এবং অফলাইন। তোমাদের একটা সুখবর বলি, সেটা হচ্ছে এবার আমাদের অনলাইন ব্যাচ তো সারা বাংলাদেশে থাকবে, অফলাইন ব্যাচ চিটাগং এবং ঢাকা উভয় জায়গায় অফলাইন ব্যাচ থাকবে। আবারও বলে দিচ্ছি, চিটাগং, ঢাকা উভয় জায়গায় আমাদের অফলাইন ব্যাচ থাকবে। সো সবাই এটা আশা করি শুনবা, ইনফরমেশন জেনে রাখবা এবং সবাইকে জানাই দিবা। যদি ক্লাস ভালো লাগে, যদি আমাদের সাথে থাকতে ভালো লাগে, তাহলে অবশ্যই থাকবা। এটা হচ্ছে কথা, মাঝখানে একটু করে বলে দিলাম। আচ্ছা, কোষঝিল্লি পরে এবার অঙ্গাণু। দেখো, অঙ্গাণু বলার আগে আমি সাইটোপ্লাজমটা বলে দেখো। সাইটোপ্লাজম, খেয়াল করো, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। দেখো, সাইটোপ্লাজম ওয়ার্ডটাকে ভেঙে দেখলে দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে সাইটো, একটা হচ্ছে প্লাজম। একটা হচ্ছে সাইটো, একটা কি? প্লাজম। সাইটো কথাটা আসছে সাইট থেকে, সাইট কথাটা আবার আসছে কাইট থেকে। সাইট বা কাইট মানে হচ্ছে কোষ। তাহলে সাইটো কথাটা আসছে সাইট থেকে, সাইট আসছে কাইট থেকে, কাইট বা সাইট মানে হচ্ছে কি? কোষ। আর প্লাজম, প্লাজম কথাটা আসছে প্লাজমা থেকে, প্লাজমা। বেসিক্যালি প্লাজমা মানে হচ্ছে চারটা কথা মনের মধ্যে অবশ্যই গেঁথে ফেলবা। যখনই প্লাজমা কথাটা মনে আসবে, তখনই চারটা কথা মনে আসবে। একটা হচ্ছে অর্ধতরল, অর্ধতরল, তারপর হচ্ছে সজীব, অর্ধতরল, তারপর হচ্ছে কি? সজীব, তারপর হচ্ছে জেলি সদৃশ্য, জেলি সদৃশ্য, তারপর হচ্ছে কলয়েডাল, অর্ধতরল, সজীব, জেলি সদৃশ্য এবং কলয়েডাল। এখানে দুইটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, দুইটা পয়েন্ট না, তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। প্রথমে হচ্ছে অর্ধতরল। অর্ধতরল মানে কি? সেমি সলিড। সেমি সলিড মানে কি? যেখানে পানিও থাকবে, অন্যান্য জৈব ও অজৈব উপাদানও থাকবে। এখানে অর্ধতরল মানে এখানে কি আছে? তরল আছে। তরল বলতে এখানে পানি আছে। সাইটোপ্লাজমে পানির পরিমাণ হচ্ছে 60 থেকে 90%, 60 থেকে 90%, এটাকে মনে রাখবা। সাইটোপ্লাজমে পানির পরিমাণ 60 to 90%, এটা আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, সজীব মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই সজীব? যখনই ভাইভাতে জিজ্ঞেস করে স্যাররা যে তুমি এটাকে, তোমাকে কিন্তু ওখানে বলবে না যে সাইটোপ্লাজম কাকে বলে, হ্যাঁ, কোষঝিল্লি কাকে বলে, কোষঝিল্লির কাজ কি, প্লাস্টিডের কাজ বলো, এইগুলো, এই ধরনের সিম্পল প্রশ্ন তোমাকে ওখানে করবে না। তোমাকে ওরা হেসে হেসে খুবই খুবই স্মুথলি তোমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ তোমার নাম কি, কোন স্কুল থেকে আসছো, তুমি কখনো সিগারেট খাইছো, এভাবে জিজ্ঞেস করো তোমাকে। তোমাকে বলবে তুমি কখনো প্রেম করছো, তোমার কাছে মনে হয় কি মস্কারি করতেছে। তাহলে তোমাকে বলবে কোন স্কুল থেকে আসছো, সিগারেট খাইছো, প্রেম করছো, ভালো লাগে তোমার, ঢাকায় কেমনে থাকবা, কি কি তুমি কি করবা। লাস্টের দিকে হঠাৎ করে জিজ্ঞেস করবো, আচ্ছা বলো তো বাবা, যে সাইটোপ্লাজমে তুমি যে বললে সজীব, সজীব মানে কি? তখন পোলাপান আনসার দিবে, হ্যাঁ স্যার, সজীব মানে হচ্ছে তরতাজা, সজীব মানে হচ্ছে একদম গরম গরম, একদম ফ্রেশ,
টাটকা, হ্যাঁ এইগুলো বললে হবে না, বায়োলজিক্যালি বলতে হবে। সজীব মানে কি, ওই যে যেখানে বিপাকীয় বিক্রিয়া চলে, যেখানে কি চলে, বিপাকীয় বিক্রিয়া চলে। তাহলে যেখানে বিপাকীয় বিক্রিয়া চলে, যেখানে শক্তির পরিবর্তন হয়, যারা কোষ বিভাজনে সাহায্য করে তাদেরকে বলবো সজীব। তাহলে যেখানে বিপাকীয় বিক্রিয়া হবে, শক্তির পরিবর্তন হবে, কোষ বিভাজনে সাহায্য করবে, সেটাকে বলবো কি, সজীব। তাহলে আমি এখানে অর্ধতরল বললাম, সজীবের কথা। কলোয়েডাল নিয়ে একটু বলি। কলোয়েডাল মানে কি, কলোয়েডাল মানে হচ্ছে পৃথিবীতে যত ক্ষুদ্র বস্তু আছে, এগুলো আমরা অনেকবার পড়াইছি, সামনে আরো পড়াবো তোমাদেরকে। এইচএসসি আমরা কয়েকদিনের মধ্যে এইচএসসি 23 শুরু করে দিব, সেখানেও পড়াবো, বারবার করে পড়াবো। তারপরেও অনেক অনেক স্টুডেন্ট এই ইনফরমেশনগুলো মনে রাখতে পারে না, তাদের জন্য মুখস্থ করতে হয় বায়োলজি। বায়োলজি আসলে কোনোভাবে মুখস্থের বিষয় না। আমি ওপেন বলতেছি, লিটারালি আমি মিন করে বলতেছি যে বায়োলজি কখনো, নেভার এভার কখনো মুখস্থের বিষয় না। ম্যাথের মতো, ফিজিক্সের মতো, কেমিস্ট্রির মতো এটাও কি, এটা অবশ্যই 100% ইনফরমেশন বেসড, 100% বেসিক বেসড একটা সাবজেক্ট। পৃথিবীতে যত ক্ষুদ্র বস্তু আছে, দেখো পৃথিবীতে যত ক্ষুদ্র বস্তু আছে তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কলয়েড, একটা হচ্ছে ক্রিস্টালয়েড। পৃথিবীতে যত ক্ষুদ্র বস্তু আছে তাদেরকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে কলয়েড, একটা হচ্ছে ক্রিস্টালয়েড। আবার বলে দিচ্ছি, পৃথিবীতে যত ক্ষুদ্র বস্তু আছে তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কলয়েড, একটা হচ্ছে ক্রিস্টালয়েড। আচ্ছা, সাউন্ড মনে হচ্ছে একটু কম না? আমার কাছে কিন্তু সাউন্ড কম মনে হচ্ছে না ভাই। তাহলে দেখো, কলয়েড মানে কি, যাদের সাইজ 1 থেকে 200 মাইক্রোমিটারের মধ্যে, যাদের সাইজ 1 থেকে 200 মাইক্রোমিটারের মধ্যে তারা হচ্ছে কলয়েড। আর যাদের সাইজ 1 মাইক্রোমিটার চেয়ে ছোট বা কম তাদেরকে বলা হয় ক্রিস্টালয়েড। যাদের সাইজ 1 থেকে 200 মাইক্রোমিটারের মধ্যে তারা কলয়েড, যাদের সাইজ 1 মাইক্রোমিটার চেয়ে কম তারা হচ্ছে ক্রিস্টালয়েড। কলয়েডের একটা ধর্ম হচ্ছে তারা পানি শোষণ করে, তারা পানি অ্যাবজর্ব করে, পানি শোষণ করে। তারা পানি কি করে? তারা পানি শোষণ করে। তাহলে কলয়েড কারা? তাহলে কলয়েড হচ্ছে যাদের সাইজ 1 থেকে 2, এই যে আমরা যেখানে বললাম কলয়েডাল, যারা কলয়েড, যাদের সাইজ 1 থেকে 200 মাইক্রোমিটারের মধ্যে থাকবে এবং যারা পানি শোষণ করে তারা হচ্ছে কি, কলয়েড। তাহলে সাইটোপ্লাজম। তাহলে কোষের মধ্যে দেখো, কোষের একটু খেয়াল করো, কোষের মধ্যে যে অর্ধতরল, সজীব, জেলি সদৃশ্য কলয়েডাল পদার্থ থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। এখন যদি আমি তোমাকে বলি প্রোটোপ্লাজম, এখন আমি যদি তোমাকে বলি প্রোটোপ্লাজম বা নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, এই ওয়ার্ডগুলো এখন প্রায় সেম। দেখো, যেমন আমি যদি বলি নিউক্লিওপ্লাজম, দেখো নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম বললে নিউক্লিও মানে নিউক্লিয়াস, প্লাজম, প্লাজম মানে অর্ধতরল, সজীব, জেলি সদৃশ্য কলয়েডাল। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধতরল, সজীব, জেলি সদৃশ্য কলয়েডাল পদার্থ থাকে তাকে বলা হবে নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজমের পরে এবার আসো অঙ্গাণু। অঙ্গাণুর মধ্যে তোমাকে জিজ্ঞেস করবে কয়েকটি স্পেসিফিক অঙ্গাণু জানবা, বাকি সবগুলো জানার দরকার নেই। প্রথমে স্পেসিফিক অঙ্গাণু জানার আগে তোমাকে বলতে হবে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু তোমরা এগুলো হয়তো নিশ্চয়ই জানো, তারপর আমি আমার মতো করে একবার বলি। আমি বলে দিচ্ছি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, মেমব্রেনাস অর্গানেলিস। মেমব্রেনাস অর্গানেলিস কারা কারা আছে? আমি বললাম মা, এরা বেশি পাগল। এটা আমি আমার মতো করে বলছি, তুমি যদি তোমার মতো করে যদি কোনো ইউনিক, যদি তোমার কোনো আইডিয়া থাকে তুমি অ্যাপ্লাই করতে পারো, এভাবে মনে রাখতে হবে, কথা নেই। তাহলে মা এরা বেশি পাগল, আমি যদি বলি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কারা, আমি বলবো মা এরা বেশি পাগল। মা, মা দিয়ে মাইটোকন্ড্রিয়া, মা দিয়ে কি, মা দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরা দিয়ে এন্ডোপ্লাজমিক জালিকা, এরা দিয়ে হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এরা দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বেশি দিয়ে ভেসিকল, বেশি দিয়ে কি, বেশি দিয়ে হচ্ছে ভেসিকল। পা দিয়ে প্লাস্টিড, পা দিয়ে হচ্ছে প্লাস্টিড। তারপর হচ্ছে পারক্সিজম, পারক্সিজম আমি এখানে লিখে দিচ্ছি না, বলে দিচ্ছি পারক্সিজম। গ দিয়ে গোলজি বস্তু, গ দিয়ে গোলজি বস্তু, গ দিয়ে গোলজি বস্তু। ল দিয়ে লাইসোসোম, ল দিয়ে কি, ল দিয়ে লাইসোসোম। তাহলে এরা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু ছাড়া যা আছে বাকি সবগুলো কি, ঝিল্লিবিহীন। এখানে কয়েকটা কথা, এদের কিছু স্পেসিফিক নাম আছে। যেমন মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, স্পেসিফিক যে নামগুলো, নামগুলো একটু মনে রাখবা। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। তাহলে এগুলো হচ্ছে তাদের স্পেসিফিক নাম, এগুলো তোমরা জানো। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের কি, পাওয়ার হাউস। ওকে ফাইন। এন্ডোপ্লাজমিক জালিকা নিয়ে একটা ইনফরমেশন বলি যেটা পরীক্ষা আসতে পারে। কোথায় এন্ডোপ্লাজমিক জালিকা থাকে না? কেউ বলতে পারবা? আনসার দাও।
কোথায় কোন কোষে এন্ডোপ্লাজমিক জালিকা থাকে না? আবারও বলে দিচ্ছি, কোন কোষে এন্ডোপ্লাজমিক জালিকা থাকে না? কে বলতে পারো তো? এটা প্রশ্ন করে দিচ্ছি, কোন কোষে এন্ডোপ্লাজমিক জালিকা থাকে না? ওকে ফাইন। ঝিল্লিবিহীন, হ্যাঁ মামাই সারা, নির্মল পাল চৌধুরী, হ্যাঁ তুমি তোমার মতো মনে রাখতে পারো, থ্যাংক ইউ। রাজু একটা প্রশ্ন করছে, রাজু স্যার এসএসসি ভালো হয় না, কলেজ ভর্তি প্রিপারেশন কেমনে নিব? যাদের এসএসসি ভালো হয় না বলতেছে, দেখবা ম্যাক্সিমাম সময় মনে রাখবা বোর্ড পরীক্ষা তুমি দিবা একরকম, রেজাল্ট আসবে আর এরকম। যাদের পরীক্ষা ভালো হয় না মনে করতেছো, তার মানে আসলে তোমার রেজাল্ট কিন্তু ভালো আসবে। আমার কেন জানি মনে হচ্ছে তোমার রেজাল্টটা ভালো আসবে। রেজাল্ট যদি ভালো নাও আসে, তুমি অবশ্যই সায়েন্স পাল্টাবে না, অবশ্যই অবশ্যই সায়েন্সে থাকবা তুমি। আমরা এগুলা জুম ক্লাসে বলছি তোমাদেরকে, অবশ্যই সায়েন্স নিবা, এবং সায়েন্স নিতে হলে তোমাকে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। ধরে নিলাম তোমার এসএসসি খারাপ হচ্ছে, এসএসসি খারাপ হলেও এইচএসসি তো খারাপ করা যাবে না, কারণ এইচএসসি উপর ডিপেন্ড করে তোমার ক্যারিয়ারটা। আমি ধরে নিচ্ছি তোমার এসএসসি খারাপ হচ্ছে, এসএসসি খারাপ হলে আমাকে এইচএসসি আমাকে অনেক বেশি কি করতে হবে, ভালো করতে হবে, সেই জন্য তোমাকে ক্লাসগুলো করতে হবে। ওকে ফাইন। আচ্ছা একটা প্রশ্ন করো, কোথায় এন্ডোপ্লাজমিক জালিকা নেই? আজকাল নতুন মুখ দেখতেছি ক্লাসে, সিরাত, থ্যাংক ইউ সিরাত, তোমাকে অনেকদিন পরে দেখা যাচ্ছে। আচ্ছা ফাহিম মাহতাব তাফসির, ব্যাকটেরিয়ার ছত্রাক ও নিম্ন শ্রেণীর উদ্ভিদ, হ্যাঁ তোমার কথাটা কিছু দিকে যাচ্ছে। ব্যাকটেরিয়ার ছত্রাক, তুমি মনে হয় কথাটা বুঝতে পারো না, আমি জিজ্ঞেস করছি এন্ডোপ্লাজমিক জালিকা, আমি প্লাস্টিডের কথা জিজ্ঞেস করে নাই। তাফসির তুমি প্লাস্টিড আনসার দিচ্ছ। এন্ডোপ্লাজমিক জালিকা থাকে না, আদিকোষে থাকে না, আদিকোষে থাকে না। প্রকৃত কোষের মধ্যে আরবিসি, লোহিত কণিকা, লোহিত কণিকার মধ্যে কিন্তু এটা কি আদিকোষ, এবং আরবিসিতে নেই। এন্ডোপ্লাজমিক জালিকা নেই কোথায়? এন্ডোপ্লাজমিক জালিকা নেই, আর নেই ই আর, এখানে আমরা এরা দিয়েছি না, এরা, এরা দিয়ে মনে রাখবো ই আর, এটা হলো একটা আদিকোষে নেই, আদিকোষে নেই, একটা হচ্ছে আরবিসিতে নেই। দেখো এরা বেশি পাওয়ার, বেশি দিয়ে ভেসিকল। প্লাস্টিক, এবার আসে প্লাস্টিক কোথায় থাকে না? প্লাস্টিক কোথায় থাকে না? প্লাস্টিককে কি নামে ডাকা হয়? প্লাস্টিককে ডাকা হয় কোষের রান্নাঘর, কোষের রান্নাঘর। প্লাস্টিককে বলা হয় কোষের রান্নাঘর। কোথায় থাকে না? আদিকোষে থাকে না, আদিকোষ। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, আদিকোষ, ব্যাকটেরিয়া, ছত্রাক, আদিকোষ, ব্যাকটেরিয়া, ছত্রাকের মধ্যে প্লাস্টিক থাকে না। আবারও বলে দিচ্ছি, আদিকোষ, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মধ্যে ছত্রাকে থাকে না। তাহলে প্লাস্টিককে বলা হয় কোষের রান্নাঘর, এবং এটি কোথায় থাকে না? আদিকোষে থাকে না, ব্যাকটেরিয়াতে থাকে না, ছত্রাকে থাকে না। আচ্ছা ওকে ফাইন। এবার আসে লাইসোসোমকে কি নামে ডাকা হয়? তোমরা জানো লাইসোসোমকে ডাকা হয় আত্মঘাতী থলিকা, আত্মঘাতী থলিকা। লাইসোসোমকে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। আচ্ছা গোলজি বস্তু একটা বাকি থেকে গেছে, গোলজি বস্তুর একটা সুন্দর নাম আছে, গোলজি বস্তুকে বলা হয় ট্রাফিক পুলিশ। আরো কয়েকটা নাম আছে গোলজি বস্তুর, এগুলো আমরা এইচএসসি তে বলবো। আপাতত ইন্টার এসএসসি এর জন্য তোমার শুধু এটা লাগবে, গোলজি বস্তুর নাম হচ্ছে কি? ট্রাফিক পুলিশ। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়ার নাম হচ্ছে পাওয়ার হাউস। এরা দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকে না? আদিকোষে থাকে না, আরবিসিতে থাকে না। প্লাস্টিড দেখো ভেসিকল, বেশি দিয়ে ভেসিকল, এখানে কোনো ইনফরমেশন লাগবে না। পা দিয়ে প্লাস্টিড এবং পারঅক্সিজম। প্লাস্টিডকে বলা হয় কোষের রান্নাঘর, এটাকে আদিকোষ, ব্যাকটেরিয়া, ছত্রাকের মধ্যে থাকে না। গোলজি বস্তু কোথায়? গোলজি বস্তুকে বলা হয় ট্রাফিক পুলিশ, গোলজি বস্তুকে বলা হয় ট্রাফিক পুলিশ। আর লাইসোসোম কে বলা হয় আত্মঘাতী থলিকা, লাইসোসোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। আমি একটু দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম রানী দেবী। আবরার বায়ো পড়া সব ভুলে গেছি, হোম নিয়ে গবেষণা করতে হবে। থ্যাংক ইউ আবরার, ভুলে গেলেও হবে না। এইচএসসি 22 এর জন্য কি কোনো কোর্স স্টার্ট করবে? মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ পারভেজ এইচএসসি 22 আমরা অনলাইন ব্যাচ 1 তারিখ থেকে শুরু করব, আর অফলাইন ব্যাচ ডিসেম্বরের 4 তারিখ থেকে শুরু করব, এবং এইচএসসি 23 মেবি ডিসেম্বরের 5 তারিখ থেকে শুরু হবে। এইচএসসি 23 মেবি ডিসেম্বরের 5 তারিখ থেকে শুরু হবে, আমরা আলোচনা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাই। একটু জানবা পড়াগুলো ঠিক আছে কিনা, সব তোমরা বুঝতে পারতেছি কিনা, সব কি ঠিক আছে কিনা? স্যার ঢাকায় কোথায় পড়াবেন? রেফা তারা লাকি, ঢাকার কোথায় পড়াবো? সবাই যেখানে আসতে পারে ইনশাল্লাহ, আমরা ঢাকারও অফলাইন ব্যাচ হবে। অনকন সাহাদীপ 70s কি? 70s কি? অনকন সাহা প্রশ্ন করছে 70s। এস মানে হচ্ছে ভেদবার্গ, এস মানে হচ্ছে সেডিমেন্টেশন, সেডিমেন্টেশন ইউনিট। সেডিমেন্টেশন কি এটা আমরা ডিটেলস ক্লাসে আলোচনা করছি, সামনেও করবো অনকন, তোমাকে কানেক্টেড থাকতে হবে। ওকে ফাইন, থ্যাংক ইউ সবাইকে। ওকে ফাইন, এখন দেখি সব কিছু। জি স্যার ঢাকায় আসেন, নাহানাব জিয়াদুল ইনশাল্লাহ আসবো। স্যার একটু ব্লার দেখা যায়। জোবায়ের তুমি একটু, সাইম ভাই বলছিল আইসিতে পড়াবেন কবে থেকে? হ্যাঁ ওকে ফাইন, সব আসবে, সবাই সব কথা হবে ইনশাল্লাহ। আমরা আমাদের পড়ার মধ্যে থাকি, ঝিলিবদ্ধ অঙ্গানো হচ্ছে এগুলো, এখান থেকে কিছু কথা আমরা বললাম। এবার আসি
এখানে সুইসাইডাল স্কোয়াড বলা হয় কাকে বলছিলাম? লাইসোসোমকে। মনে এই কথা বলে স্পেসিফিক কিছু কথা মনে রাখবা। আচ্ছা, কোষ বিভাজনে সাহায্য করে একটা অঙ্গাণু আছে, সেটা হচ্ছে সেন্ট্রিওল। দেখো সেন্ট্রিওল। এখানে একটা কথা আমি বলে দিই, সেন্ট্রিওলের মধ্যে স্পেসিফিক সেন্ট্রিওলের অংশ কি? সেন্ট্রিওলের অংশ হচ্ছে মাইক্রোটিউবিউল। সেন্ট্রিওলের অংশ কি? মাইক্রোটিউবিউল। এই যে মাইক্রোটিউবিউল, তারাই কিন্তু কোষ বিভাজনে সাহায্য করে। তারা কিন্তু কি করে? কোষ বিভাজনে সাহায্য করে। দেখো, কোষ বিভাজনে সাহায্য করে। এখন দেখো, অনেক স্টুডেন্ট একটা ব্যাপার নিয়ে কনফিউজ থাকে। আমরা জানি উদ্ভিদ কোষে, এই যে সেন্ট্রিওলের কথা বললাম, সেন্ট্রিওল কিন্তু দেখো উদ্ভিদ কোষে থাকে না। সেন্ট্রিওল কিন্তু উদ্ভিদ কোষে, উদ্ভিদের মধ্যে সেন্ট্রিওল নেই। উদ্ভিদে সেন্ট্রিওল নেই, উদ্ভিদে নেই। কিন্তু কোথায় আছে? প্রাণী কোষে আছে। কিন্তু কোথায় আছে? প্রাণী কোষে আছে। প্রাণী কোষে আছে। যখন আমরা এই কথাটা বলি, আমরা জানি সেন্ট্রিওলের কাজ কি? কোষ বিভাজন করা। অনেক স্টুডেন্ট বলে, স্যার সেন্ট্রিওল তো উদ্ভিদ কোষে নেই, প্রাণী কোষে আছে। তাহলে উদ্ভিদ কোষে যদি সেন্ট্রিওল নাই থাকে, তাহলে সে বিভাজিত কিভাবে হয়? বিভাজিত কিভাবে হয়? বেসিক্যালি সেন্ট্রিওলের বেসিক উপাদান হচ্ছে মাইক্রোটিউবিউল। সেই মাইক্রোটিউবিউলের কাজ হচ্ছে কোষ বিভাজন করা। প্রাণী কোষে দেখো, মনে করে হচ্ছে মাইক্রোটিউবিউল। মাইক্রো মানে কি? ক্ষুদ্র। এই যে মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র। আর টিউবিউল কথাটা হচ্ছে টিউব থেকে। টিউব মানে হচ্ছে নালিকা। টিউব মানে কি? টিউব মানে হচ্ছে নালিকা, নট নায়িকা। অনেকে মনে করে নায়িকা, নায়িকা না, এটা হচ্ছে নালিকা। তাই দেখিও তোমরা এটাকে নায়িকা, শাবনূর মনে করিও না, ঠিক আছে? এটা হচ্ছে নালিকা, ঠিক আছে? তাহলে এখানে অনেকগুলো অনেকগুলো ছোট ছোট টিউবিউল, দেখো অনেকগুলো ছোট ছোট টিউবিউল, মাইক্রোটিউবিউল আছে। সবগুলো মাইক্রোটিউবিউল একসাথে হয়ে একটা সেন্ট্রিওল গঠন করে। প্রাণী কোষে অনেকগুলো মাইক্রোটিউবিউল একসাথে যুক্ত হয়ে একটা কম্প্যাক্ট, একটা জড় একটা অংশ গঠন করে। তাকে বলা হয় সেন্ট্রিওল। এটাকে কি বলা হয়? সেন্ট্রিওল। কিন্তু উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউলগুলো দেখো বিক্ষিপ্ত থাকে। উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউলগুলো কেমনে থাকে? বিক্ষিপ্ত থাকে। তাই উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল আছে, প্রাণী কোষে মাইক্রোটিউবিউল আছে। উদ্ভিদ কোষের মাইক্রোটিউবিউলগুলো ছড়ানো বিক্ষিপ্ত। প্রাণী কোষের মাইক্রোটিউবিউল এক জায়গায় জড়ো হয়ে থাকে, তখন তাকে বলা হয় সেন্ট্রিওল। বেসিক্যালি এখানে সেন্ট্রিওল গঠন না করলেও মাইক্রোটিউবিউল আছে, যার কারণে কোষ কি হয়? বিভাজিত হতে পারে। এই জিনিসটা অনেকেই জানে না, যদি এটা খুব সিম্পল একটা ব্যাপার, অনেকে হয়তো জানো। থ্যাংক ইউ সবাইকে। দেখি, ভিউ কমে গেলে হবে না। ভিউ কমে গেলে আমাদের উৎসাহ কমে যাবে। যদি উৎসাহ কমবে বলছি, কিন্তু আমাদের পরিশ্রম কমবে না। আমরা কিন্তু পড়াই যাব, ঠিক আছে? দুইজন থাকলে দুইজন, ওকে ফাইন। হ্যাঁ, গুলাম মুর্শেদ রিয়ান, হ্যাঁ ক্লাসটা রেকর্ড করা থাকবে। আমি ছাড়া আবার কে শুরু করবে? থ্যাংক ইউ। ওকে ফাইন। এবার আসি, স্যার SSC 22 কোর্স চাই প্লিজ। হ্যাঁ, মুস্তাজিদ মৃদু, অবশ্যই SSC 22 এর ব্যাচ আমাদের চলতেছে অলরেডি। আলহামদুলিল্লাহ, হাঁচি চলে আসছে। করোনা মনে করুন। আচ্ছা, করোনা নিয়ে একটা কথা বলি, ওমিক্রন কিন্তু এখন খুব ভয়াবহ। ওমিক্রন, তোমরা সবাই সাবধানে থাকবা, ঠিক আছে? ওকে ফাইন। তাই এখান থেকে কোনো কিছু যে মিস যাচ্ছে কিনা একটু খেয়াল করো তোমরা। এবার আসো টিস্যু। দেখো টিস্যুর কথা আমরা কিভাবে বলবো? তাই দেখো, কোষ। আমরা ক্লাসে প্রায় সময় তিনটা কথা বলে। কয়টা কথা? তিনটা কথা। একই স্থান থেকে উৎপন্ন হবে, একই স্থানে থাকবে, প্রায় একই রকম কাজ করবে। একই স্থান থেকে উৎপন্ন হবে, একই স্থানে থাকবে, প্রায় একই রকম কাজ করবে। তাহলে একাধিক কোষ একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থানে থেকে প্রায় একই রকম কাজ করলে তাদেরকে বলা হয় টিস্যু। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় টিস্যু। এরকম একাধিক টিস্যু একই স্থান থেকে একই জায়গায় থেকে একই রকম কাজ করলে তাদেরকে বলা হয় অঙ্গ। একাধিক অঙ্গ একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থান থেকে প্রায় একই রকম কাজ করলে তাদেরকে বলা হয় তন্ত্র। আর একাধিক তন্ত্র মিলে দেহ। তোমরা এগুলো জানো, নতুন পড়ো না। তোমরা যা জানো সেগুলোকে আমি জাস্ট একটু রিক্যাপ করাচ্ছি তোমাকে। কোষ মিলে টিস্যু, টিস্যু মিলে অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র, তন্ত্র মিলে দেহ। তোমরা নিশ্চয়ই জানো কোষ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় সাইটোলজি। কোষ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় সাইটোলজি। টিস্যু নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় হিস্টোলজি। তাকে বলা হয় হিস্টোলজি। আবার অঙ্গ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় মরফোলজি। এটাকে বলা হয় মরফোলজি। অঙ্গ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় মরফোলজি। তন্ত্র নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় সিস্টেম। তাকে বলা হয় সিস্টেম। দেহ নিয়ে যে পড়াশোনা তাকে কি বলবে? অনেকে বলতে পারে স্যার বডিওলজি। ইটস নট বডিওলজি। দেহ টোটাল জীবদেহ নিয়ে যে পড়াশোনা সেটাকে আমরা বলি বায়োলজি। এটাকে আমরা কি বলি? বায়োলজি। তাহলে দেখো, একাধিক কোষ মিলে টিস্যু, টিস্যু মিলে অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র, তন্ত্র মিলে দেহ।
কোষ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হবে সাইটোলজি, টিস্যু নিয়ে যে পড়াশোনা তাকে বলা হবে হিস্টোলজি, অঙ্গ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হবে মরফোলজি, তন্ত্র নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় সিস্টেম, দেহ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় বায়োলজি। ওকে ফাইন। তাহলে আমরা সাইটোলজি আমরা অলরেডি কিছু কিছু আলোচনা করছি। দেখো সাইটোলজি, হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু নিয়ে আলোচনা করা, হিস্টো মানে হচ্ছে টিস্যু, মরফোলজি মরফো অঙ্গ সংস্থান, কোথায় কি আছে কিভাবে আছে। ওকে ফাইন, সিস্টেম। তাহলে দেখো আমাদের দেহের মধ্যে, আমি এখানে একটা কথা একটু একটু এক্সট্রা করে বলে দিই, যদিও তোমাদের এখন না জানলে পরে জানতে হবে, এখনো জানা উচিত। সেটা হচ্ছে আমরা যে বললাম ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক, আদিকোষ এবং প্রকৃত কোষ। আদিকোষী জীব, প্রকৃত কোষী জীব, উন্নত এবং অনুন্নত। উন্নত যারা যারা উন্নত জীব তাদের মধ্যে সিস্টেম থাকে, তাদের মধ্যে কি থাকে? সিস্টেম থাকে, অর্থাৎ বিভিন্ন তন্ত্র থাকে। দেহের প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সিস্টেম আছে। যারা উন্নত জীব তাদের বেলায় দেহের প্রত্যেকটা কাজের জন্য আলাদা কি আছে? সিস্টেম আছে। যেমন মানুষের বেলায় যদি চিন্তা করি, পরিপাকের জন্য পরিপাক তন্ত্র, রেচনের জন্য রেচন তন্ত্র, শ্বসনের জন্য শ্বসন তন্ত্র, উদ্দীপনা পরিবহনের জন্য স্নায়ুতন্ত্র, জননের জন্য প্রজনন তন্ত্র। কিন্তু যেমন হাইড্রা, এমিবা হাইড্রা যারা আছে তাদের মধ্যে, এমিবার মধ্যে একটা কোষ সেই পরিপাক করে, সেই জনন করে, সেই রেচন করে, সেই শ্বসন করে, সবকিছু তার। হাইড্রাতে দেখা যায় দ্বিস্তরীয় কোষ আছে, ওই কোষগুলাই একই কোষগুলাই প্রজনন খাদ্য গ্রহণ করে, ওই কোষগুলাই রেচন অংশগ্রহণ করে, কিছু কোষ আবরণ গঠন করে, আবার ওই কোষটাই আবার কি করে? বাইরের প্রোডাকশন দান করে। অর্থাৎ উন্নততে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কি আছে? সিস্টেম আছে। আর অনুন্নততে একজনেই সবকিছু করে, এটাকে আমরা কি বলি? অনুন্নত। ওকে ফাইন। তাহলে এখান থেকে আমরা চলে যাব আমাদের এসএসসি সিলেবাসে বেসিক্যালি টিস্যু নিয়ে, আমরা বায়োলজির দ্বিতীয় অধ্যায়ে টিস্যু নিয়ে বেশি আলোচনা করা। টিস্যু বলতে এখানে উদ্ভিদ টিস্যু একটা হচ্ছে প্রাণী টিস্যু। দেখো উদ্ভিদ টিস্যু একটা হচ্ছে প্রাণী টিস্যু। আমরা এখানে, তোমরা জানো উদ্ভিদ টিস্যু, দেখো উদ্ভিদ টিস্যু কয় ধরনের? উদ্ভিদ টিস্যু হচ্ছে আমরা জানি উদ্ভিদ টিস্যু কয় ধরনের? দুই ধরনের হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। একটা ভাজক, একটা হচ্ছে স্থায়ী। অনেক সময় ভাজক টিস্যুর ইংলিশটা জিজ্ঞেস করে, স্যাররা ভাজক টিস্যুর ইংলিশটা জিজ্ঞেস করে। ভাজক টিস্যুর ইংলিশকে আমি একটু দেখিনি কারা কারা আছো। থ্যাংক ইউ সবাইকে। বাদাম হলো যে এখন বাদাম নিয়ে সবারই থ্যাংক ইউ সবাই। স্যার আগের ক্লাসগুলো করেছিলাম, নোটেও আছে। থ্যাংক ইউ। আরাইয়া মালিয়া, থ্যাংক ইউ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। প্যারানাই চিল, শুনতে শুনতে জীবনটাই চিল হয়ে গেছে। তাই থ্যাংক ইউ সবাইকে যারা আছো সবাই। আমি চিন্তা করি কি যেন এখন ভিউতে 235 জন দেখা যাচ্ছে। কথা হচ্ছে সেরা কলেজ ভর্তিতে শুধুমাত্র কি নটর ডেম, হলি ক্রস, ভিকারুনিসের সব মিলে কি 235 জন অ্যাপ্লাই করবে? হতে পারে 235 জন অ্যাপ্লাই করবে। বাকিরা কই? থ্যাংক ইউ সবাইকে। সো ওকে ফাইন। আচ্ছা, ভাজক টিস্যু ইংলিশ হচ্ছে দেখো মেরিস্টেমেটিক। আমি বলছিলাম ভাজক ইংলিশ কি? ভাজক ইংলিশ হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু। আর স্থায়ী টিস্যু কি? পার্মানেন্ট। স্থায়ী টিস্যু কি? পার্মানেন্ট। দেখো পার্মানেন্ট টিস্যু। এই যে স্থায়ী টিস্যু আবার তিন ধরনের। স্থায়ী টিস্যু আবার কয় ধরনের? তিন ধরনের। সরল টিস্যু, জটিল টিস্যু, সরল, জটিল, একটা হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী। ক্ষরণকারী বা নিঃস্রাবী। ক্ষরণকারী বা নিঃস্রাবী। তাহলে সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। ক্ষরণকারী টিস্যু কারা? ক্ষরণকারী টিস্যু হচ্ছে কারা? যে টিস্যু কোষসমূহ থেকে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় তাদেরকে বলা হয় ক্ষরণকারী টিস্যু। আবারও বলে দিচ্ছি, যে টিস্যুর কোষসমূহ থেকে বিভিন্ন, আচ্ছা আমি এখানে একটা জিনিস আমি স্লিপ করে ফেলছি, হচ্ছে কি উদ্ভিদ টিস্যু বললাম দুই ধরনের, একটা ভাজক, একটা কি স্থায়ী টিস্যু। কারা ভাজক, কারা স্থায়ী টিস্যু? সেম কথা, বেসিক একটা ক্লিয়ার থাকলে বাকি সব ক্লিয়ার থাকবে। যে কোষের মধ্যে নিউক্লিয়াস আছে তার মধ্যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম থাকলে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম থাকলে সেই কোষটা কি হবে? সেই কোষটা জীবিত হবে। যেহেতু জীবিত হবে তার মধ্যে বিপাকীয় বিক্রিয়া চলবে, যেহেতু বিপাকীয় বিক্রিয়া চলবে তার মধ্যে শক্তি উৎপন্ন হবে। শক্তির পরিমাণ বেড়ে গেলে কোষটা একসময় বিভাজিত হবে। কোষটা একসময় কি হবে? বিভাজিত হবে। তাহলে তারা হচ্ছে ভাজক টিস্যু। যার মধ্যে নিউক্লিয়াস নেই, সাইটোপ্লাজম নেই, প্রোটোপ্লাজম নেই, যে কোষটা মৃত, তার মধ্যে কোনো বিপাকীয় বিক্রিয়া হবে না, শক্তির পরিবর্তন হবে না, শক্তির পরিবর্তন না হলে সে বিভাজিত হবে না, তাদেরকে বলা হবে স্থায়ী টিস্যু। তাদেরকে কি বলা হয়? স্থায়ী টিস্যু। সবাই যখন জিজ্ঞেস করবে ভাজক টিস্যু কাকে বলে, স্থায়ী টিস্যু কাকে বলে, স্টুডেন্ট জিজ্ঞেস আনসার দিবে, স্যার যারা বিভাজিত হতে পারে তারা ভাজক, যারা বিভাজিত হতে পারবে তারা স্থায়ী। কিন্তু তুমি বলবা যে কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম আছে, জীবিত, বিপাকীয় বিক্রিয়া হয়, শক্তির পরিবর্তন হয়, কোষটা বিভাজিত হয়, তারা ভাজক টিস্যু। তোমার কথার মধ্যে যখন স্পেসিফিক
অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যাবে, তখন তোমাকে কি করা হবে, অ্যাকসেপ্ট করা হবে। ওকে ফাইন। এবার আসি সরল টিস্যু, জটিল টিস্যু আর কি ক্ষরণকারী টিস্যু। দেখো সরল টিস্যু, আমরা কেন সরল টিস্যু নিয়ে একটু আলোচনা করি। তোমরা জানো সরল টিস্যু মানে কি, সিম্পল টিস্যু। সিম্পল টিস্যু মানে কি, যে টিস্যুর কোষসমূহের আকার আকৃতি এবং গঠন একই, আকার আকৃতি এবং গঠনটা একই রকম, আকার আকৃতি ও গঠনটা স্ট্রাকচারটা একই রকম, তাদেরকে বলা হয় সরল টিস্যু। সরল টিস্যু কি কি আছে, প্যারেনকাইমা, প্যারেনকাইমা তোমরা জানো, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা আর হচ্ছে স্ক্লেরেনকাইমা। আমি আর এতগুলো আলোচনা করব না এখানে, শুধু কয়েকটা কথা আলোচনা করব। স্ক্লেরেন, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা দেখো, স্ক্লেরেনকাইমা আবার দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইট। একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে কি স্ক্লেরাইট। এখানে দেখো সরল টিস্যুর কোষগুলা বেসিক্যালি, সরল টিস্যুর কোষগুলো বেসিক্যালি দেখো স্ক্লেরেনকাইমা যেটা, এটা হচ্ছে অপেক্ষাকৃত মৃত কোষ। এটা কি কোষ, মৃত কোষ। স্ক্লেরাইট একটা নাম আছে, দেখো এখানে একটা কথা বলে দিই, ফাইবার হচ্ছে একটু লম্বা আর স্ক্লেরাইট হচ্ছে একটু কি খাটো, তোমরা জানো। ফাইবারের মধ্যে যা আছে স্ক্লেরাইটের মধ্যে তাই আছে, ফাইবারের মধ্যে যা আছে স্ক্লেরাইটের মধ্যে তাই আছে, তবে স্ক্লেরাইটের আয়তনটা কম বলে এখানে ঘনত্বটা বেশি। আয়তন কম বলে ঘনত্বটা বেশি। ঘনত্ব বেশি হওয়ার কারণে স্ক্লেরাইটগুলো একটু শক্ত হয়। যেহেতু শক্ত হয়, এটা না, এটাকে একটা সুন্দর নাম দিয়েছে স্টোন সেল বা পাথুরে কোষ। স্টোন সেল বা পাথুরে কোষ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্টোন সেল বা পাথুরে কোষ। তাহলে এবার আসলে আমরা সরল টিস্যু থেকে এটাই জানবো। জটিল টিস্যু দেখো, দেখো জটিল টিস্যুর মধ্যে কি আছে দেখো। তোমরা জানো জটিল টিস্যু কয় ধরনের। জটিল টিস্যু হচ্ছে দেখো যে টিস্যুর কোষসমূহের আকার আকৃতি এবং গঠন বৈশিষ্ট্য ভিন্ন। জটিল টিস্যু কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম, তোমরা জানো, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। একটা জাইলেম, একটা কি, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। দেখো জাইলেম কথাটা আসছে জাইলোস থেকে, জাইলেম কথাটা কোথা থেকে আসছে, জাইলোস থেকে। জাইলোস মানে কি, জাইলোস মানে হচ্ছে কাঠ বা উট, কাঠ বা উট। ফ্লোয়েম কথাটা আসছে ফলোস থেকে, ফলোস। ফলোস মানে হচ্ছে বাকল, ফলোস মানে কি, ফলোস মানে হচ্ছে বাকল। তাহলে জাইলেম কথাটা আসছে জাইলোস থেকে আর ফ্লোয়েম কথাটা আসছে ফলোস থেকে। জাইলোস মানে হচ্ছে কাঠ বা উট আর ফ্লোয়েম মানে হচ্ছে ফলোস মানে কি, বাকল। আমরা এখানে জাইলেম নিয়ে আর একটু আলোচনা করি। মানুষের যেমন ভ্রূণীয় লেয়ার থেকে, মানুষ, আমি যদি বলি একটা যে কোনো জীবের ভ্রূণীয় লেয়ার কি, মানুষের ভ্রূণীয় লেয়ার হচ্ছে কি অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। মানুষের ভ্রূণীয় লেয়ার হচ্ছে দেখো অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তাহলে মানুষের, এগুলো হচ্ছে মানুষের বা জীবের, প্রাণীর ভ্রূণীয় লেয়ার হচ্ছে তিনটি, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। আমরা বলে দিচ্ছি প্রাণীর ভ্রূণীয় লেয়ার হচ্ছে উন্নত প্রাণীর ভ্রূণীয় লেয়ার হচ্ছে তিনটি, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। উদ্ভিদের বেলায় ভ্রূণীয় লেয়ার কি আছে, উদ্ভিদের ভ্রূণীয় লেয়ার নাম হচ্ছে প্রোটোডার্ম, উদ্ভিদের ভ্রূণীয় লেয়ার নাম হচ্ছে প্রোটোডার্ম, প্রোটোডার্ম। একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম। একটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম। অনেকে হয়তো জানো না, অনেকে হয়তো জানো, তারপর আমি একটু বলে দিচ্ছি। অনেকে জিজ্ঞেস করতে পারে স্যার, আমরা তো সবসময় অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম জানি। প্রাণীর বেলায়, উন্নত প্রাণীর বেলায় ভ্রূণীয় লেয়ার হচ্ছে তিনটি, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। কিন্তু উদ্ভিদের বেলায় ভ্রূণীয় লেয়ার কি কি আছে, ভ্রূণীয় লেয়ার হচ্ছে তিনটি, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। এই যে প্রোটোডার্ম, এটা ত্বক গঠন করে। প্রোটোডার্ম কি গঠন করে, ত্বক বা ত্বকীয় টিস্যু তন্ত্র গঠন করে। প্রোক্যাম্বিয়াম পরিবহন টিস্যু গঠন করে, উদ্ভিদের পরিবহন টিস্যু, ভাস্কুলার সিস্টেম গঠন করে। আর এটা হচ্ছে একেবারে উদ্ভিদের কেন্দ্রস্থ অঞ্চলটা, যেটা কর্টেক্স মজ্জা, আমরা একদম কম্প্যাক্ট উদ্ভিদের, যেটা উদ্ভিদ বলতে আমরা কাঠ বলতে যেটাকে মিন করি, কাঠ বলতে বা একদম কেন্দ্রস্থ যে অঞ্চলটা, এটা গঠন করে দেখো, বা মাঝখানের যে বেসটা, মাঝখানের অংশটা গঠন করে দেয়। তাহলে দেখো এগুলো আমরা পড়াও জানতে পারবো। এই যে আমরা যে পরিবহন টিস্যু দেখো, পরিবহন টিস্যু প্রোক্যাম্বিয়াম থেকে কি হয়, পরিবহন টিস্যু সৃষ্টি। এই পরিবহন টিস্যুর নাম হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। পরিবহন টিস্যুর নাম কি, জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে দেখো এই যে আমরা যে জাইলেম যেটা বললাম, জাইলেম, জাইলেম উৎপন্ন হয় কোত্থেকে, জাইলেম উৎপন্ন হয় দেখো প্রোক্যাম্বিয়াম থেকে, দেখো প্রোক্যাম্বিয়াম থেকে। তাহলে জাইলেম কিন্তু আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি জাইলেম, একটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। একটা প্রাইমারি জাইলেম, একটা কি জাইলেম, একটা প্রাইমারি, একটা হচ্ছে কি সেকেন্ডারি জাইলেম।
প্রাইমারি জাইলেম কারা? যারা সরাসরি প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট, যারা সরাসরি প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট, প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট, তারা হচ্ছে প্রাইমারি জাইলেম। আর যারা প্রাইমারি থেকে সৃষ্ট, যারা প্রাইমারি জাইলেম থেকে সৃষ্ট, প্রাইমারি জাইলেম থেকে সৃষ্ট, তাদেরকে বলা হয় সেকেন্ডারি জাইলেম। প্রাইমারি জাইলেম থেকে যেটা সৃষ্টি হয়, প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়, তারা আবার দুই ধরনের, একটা হচ্ছে অপরিণত, একটা হচ্ছে কি পরিণত। যারা অপরিণত তাদেরকে বলা হয় প্রোটোজাইলেম, তাদেরকে বলা হয় প্রোটোজাইলেম। আর যারা পরিণত তাদেরকে বলা হয় মেটাজাইলেম, মেটাজাইলেম। তাহলে দেখো জাইলেম কোত্থেকে আসে? প্রোক্যাম্বিয়াম থেকে আসে। যারা সরাসরি প্রোক্যাম্বিয়াম থেকে আসে তাদেরকে বলা হয় প্রাইমারি জাইলেম, আর যারা প্রাইমারি জাইলেম থেকে সৃষ্টি হয় তাদেরকে বলা হয় সেকেন্ডারি জাইলেম। প্রাইমারি জাইলেম আবার দুই ধরনের, একটা হচ্ছে অপরিণত, একটা হচ্ছে পরিণত। অপরিণতকে বলা হয় প্রোটোজাইলেম, পরিণতকে বলা হয় মেটাজাইলেম। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে এবার আসি জাইলেমের যে কোষ, আমি জাইলেম ফ্লেম একসাথে বলি। আচ্ছা, আমার এখানে একটু আমি তোমাদেরকে আজকের লেকচারটা আমরা এখানে একটু করে অফ রাখবো, বিকজ একটু প্রবলেম হচ্ছে আমার এখানে, একটু সাউন্ড এবং লাইটিং এর ইয়াতে সমস্যা হচ্ছে। আমি তোমাদের একটা কথা বলি, আমাদের সেরা কলেজ ভর্তি প্রোগ্রামের ক্লাসগুলো নিয়মিত চলতে থাকবে, রুটিন তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো। ক্লাস যতগুলো লাগে আমরা নিব, আমরা প্রতিদিন যেটা পড়াবো তার উপর আমরা একটা পরীক্ষা নেব, প্রতিদিন যা পড়াবো তার উপর একটা কিছু কি নেব, আমরা পরীক্ষা নিব, পরীক্ষার ব্যাপারে তোমাদেরকে জানাই দেওয়া হবে। এটা গেছে। সেরা কলেজ ভর্তির জন্য যারা যারা ভর্তি হতে চাও তারাও এই ক্লাসগুলো করবে। যারা সেরা কলেজের জন্য যে তোমার আঞ্চলিক যে কলেজগুলো আছে সেগুলো পড়ার জন্য এগুলো অবশ্যই লাগবে, সবাই অবশ্যই ক্লাসগুলো করবা। এইচএসসি 23 আমরা খুব আর্লি শুরু করে দিব, ডিসেম্বরের 4 থেকে 5 তারিখের মধ্যে আমরা এইচএসসি 23 শুরু করে দিব। এইচএসসি 23 শুরু করার পর এটা আর কারোর জন্য থেমে থাকবে না। তুমি যদি মনে করো যে না রেজাল্টটা দিক আগে, বুঝে শুনে হবে, বুঝে শুনে হওয়ার কোনো সময় নেই, যা বুঝার তোমাকে এখনই বুঝতে হবে। কোয়ালিফাইড যারা আছে, যারা চালাক আছে, যারা একটু নিজের প্রতি কেয়ারফুল, তারা এখন থেকে শুরু করতে হবে। এখন থেকে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক লিমিটের মধ্যে ভর্তি করাবো, এর বাহিরে আমরা ভর্তি নিব না। যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাবে, আদারওয়াইজ তোমাকে পরবর্তীতে তুমি ট্রেন মিস করলে সেটা তোমার ব্যাপার, এটা তোমার উপর আমরা করবো। ডিসেম্বরের 4 থেকে 5 তারিখের মধ্যে আমরা অনলাইন অফলাইন আমরা দুইটাই শুরু করে দিব এইচএসসি 23। আজকের ক্লাসটা আমরা এতটুকু থাকবে, পরবর্তী ক্লাসে এসে আমরা এই পরবর্তী টপিকটা আলোচনা করবো এবং পরবর্তী চ্যাপ্টারে যাব। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, থ্যাংক ইউ। ভাবছিলাম একটু ঘোরাফেরা করবে, হ্যাঁ সাইম আলামিন ঘোরাফেরা করবে, ঘুরতে ঘুরতে পড়বে, পড়তে পড়তে ঘুরবে। সাইম আলামিন দুটো কথা বললাম, ঘুরতে ঘুরতে পড়বা, পড়তে পড়তে ঘুরবা, এর মধ্যে এটা চালাই যেতে হবে। এইচএসসিতে ওঠার পর তোমাকে যে জিনিসটা বাড়াতে হবে সেটা হচ্ছে তোমার র্যাম বাড়াইতে হবে। তোমাকে কি বাড়াতে হবে? র্যাম বাড়াতে হবে। এতদিন তোমাদের র্যাম ছিল 3GB বা 4GB, 3GB বা 4GB। এইচএসসিতে এটাকে এইচএসসি রেখে ডাবল করে দিতে হবে, অথবা 2 থেকে 3 গুণ বাড়াতে হবে। এটা হবে 8GB অথবা 12GB। তোমাদের র্যাম বাড়াই দিতে হবে, অর্থাৎ তুমি একসাথে অনেকগুলো কাজ করতে পারবে। র্যাম মানে কি? যে একসাথে অনেকগুলো কাজ করতে পারে। এইচএসসিতে যাদের র্যাম 8GB বা 12GB হবে তারাই ভালো করবে, আদারওয়াইজ ভালো করতে পারবে না। ওকে ফাইন, আমরা আজকে এতটুকু থাকবে, ইনশাল্লাহ পরবর্তী আমরা আরও আলোচনা করব। সো সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবা। তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষাগুলো দিবা সবাই। আমরা এইচএসসি 23 আমরা শুরু করে দিব। আবারও বলে দিচ্ছি, এইচএসসি 23 এর জন্য আমরা অনলাইনে আমাদের সব সাবজেক্ট থাকবে। অফলাইনে চিটাগং ব্রাঞ্চ এবং ঢাকা ব্রাঞ্চ, চিটাগং ব্রাঞ্চ এবং ঢাকা ব্রাঞ্চ। ঢাকাও ব্রাঞ্চ হবে, চিটাগংও ব্রাঞ্চ হবে। চিটাগং ব্রাঞ্চ তো তোমরা সবাই চেনো, ঢাকা ব্রাঞ্চের ঠিকানা আমরা খুব কালকে পরশুর মধ্যে তোমাদেরকে দিয়ে দিব, এবং কখন কিভাবে ক্লাস হবে সব ডিটেলসে জানিয়ে দিব। আশা করি তোমরা নিজেরা এবং তোমাদের বন্ধু বান্ধব সহ সবাই কানেক্টেড থাকবা, আমাদের সাথে থাকবা। ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণে তোমাদের চেয়ে আমরা কোনো অংশে কম চেষ্টা করব না। তোমাদের চেয়ে আমরা হয়তো বেশি চেষ্টা করতে, কিন্তু তোমাদের চেয়ে কোনো অংশ কম চেষ্টা হবে না। সবার মিলিত প্রচেষ্টা ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট, একটা ভালো ক্যারিয়ার, একটা ভালো গন্তব্য আমাদের ঠিক হোক, এটাই আমরা চাই। আমরা কোনো ধরনের এক্সট্রা সস্তা কোনো মোটিভেশন আমরা দিব না। আমরা যা পারবো সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি, বাকিটা তোমাদের উপর। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকু থাকবে, পরবর্তী ক্লাসে আমি বাকিগুলো আলোচনা করবো। ধন্যবাদ।